Hello, Assalamu alaikum. Welcome, welcome to a new class. It's me, Parvez Ahmed, Diploma in Nursing Science and Midwifery, Nursing Institute, Netrokona. তো আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে প্যাথোজেনেসিস, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি সাবজেক্টের প্যাথোজেনেসিস যে চ্যাপ্টারটা আছে ওইটা হচ্ছে আজকে আমাদের পড়াশোনার বিষয়। সো প্যাথোজেনেসিস জিনিসটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে মাইক্রোবায়োলজির বেসিক কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। তো শুরু করা যাক। প্রথমে আমাদের আছে মাইক্রো অর্গানিজম। হোয়াট ইজ মাইক্রো অর্গানিজম? অণুজীব। মাইক্রো অর্গানিজমের বাংলা হচ্ছে অণুজীব। তো অণুজীব বলতে আমরা কি বুঝি? অণু কথাটা মানে হচ্ছে খুবই ক্ষুদ্র, হ্যাঁ, মাইক্রো। সো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি আমাদের পরিমাপের কিছু একক ছিল, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফ্যামটোটো, ওগুলো। তো ওইখানে মাইক্রো একটা টার্ম যেটা দিয়ে খুবই ক্ষুদ্র জিনিসটা বোঝানো হয়। তো মাইক্রো অর্গানিজম আর extremely small organism that are too small to be visible with the naked eye. মানে খালি চোখে এটা দেখা যাবে না, আমাদেরকে কোনো কিছুর সাহায্য বা এইড নিতে হবে। এইড কোনো কিছুর ব্যতীত আমরা এই মাইক্রো অর্গানিজমগুলো দেখতে পারবো না, যেমন মাইক্রোস্কোপের সাহায্য আমাদেরকে নিতে হবে। সো এইখানে আমাদের এই চিত্রতে আমরা কিছু হচ্ছে মাইক্রো অর্গানিজমের চিত্র দেখতে পারতেছি, যদিও এগুলো হচ্ছে জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আসলে মাইক্রোস্কোপের নিচে কখনোই মাইক্রো অর্গানিজম গুলো এভাবে এই লাল, নীল, হলুদ এগুলো কোনো কালারে দেখা যায় না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজম। হ্যাঁ, তো আমরা নেক্সট স্লাইডে দেখি কি আছে আমাদের। সো এখানে দেখলাম যে মাইক্রো অর্গানিজম হচ্ছে আমাদের যেসব অণুজীব, আমরা যেসব জীব আমরা খালি চোখে দেখতে পাই না সেগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম বা অণুজীব। তো আমরা নবম দশম শ্রেণীতে এমনকি একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা পড়ে এসেছি, আমাদের 5টা রাজ্যে ভাগ করা ছিল। সো ওইখান থেকে আমাদের একটু ধারণা আছে এই সম্পর্কে। সো মাইক্রো অর্গানিজমকে আমরা যদি সবগুলা মাইক্রো অর্গানিজমকে যদি আমরা একেবারে একসাথে নিয়ে আসতে চাই, তাহলে মাইক্রো অর্গানিজমের ভাগগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া, অ্যালগে, হেলমিনথস, ভাইরাস। তো এইগুলো হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজম বা অণুজীব। তো ব্যাকটেরিয়া আমরা মোটামুটি সবাই এটা সম্পর্কে পরিচিত, যে আবার ফাঙ্গাই, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্গত। ফাঙ্গাই ফাঙ্গাইটা হচ্ছে ফানজাই, যেটা আমরা ফাঙ্গি অথবা ফানজাই আমরা দুইটাই উচ্চারণ করতে পারি। প্রোটোজোয়া প্রোটোজোয়া ছিল প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। অ্যালগে, শৈবাল শৈবাল ছিল প্রোটিস্টা। তারপর হ্যালমিন্থ, ক্রিমি, এগুলা হচ্ছে আমাদের এনিমেলিয়া। ভাইরাস এগুলো তো অকুশীয়, ভাইরাস কোনোটার মধ্যেই পড়ে না, ভাইরাস হচ্ছে একটা অকুশীয় হচ্ছে অণুজীব। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হেলমিন্থ কিভাবে অণুজীব হয়, কারণ এটা তো আমরা খালি চোখেই দেখতে পারি। হাউ হাউ এটা কিভাবে আমাদের অণুজীব হয়? সো এইখানে আমাদের এটা বুঝতে হবে যে এই হেলমিন্থটা কিভাবে তার রোগটা ছড়ায়। হেলমিন্থ আমরা একটা পরজীবী হিসেবে চিনি। কৃমি যেটা অন্য 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 জীব দেহে বসবাস করে। সো এই হেলমিন্থ কিভাবে রোগ ছড়ায় সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে হেলমিন্থকে কেন মাইক্রো অর্গানিজমস এটার ক্লাসিফিকেশনে রাখা হয়েছে। কারণ এটা তো অবশ্যই আমরা যে আগে যে আমরা পড়লাম মাইক্রো অর্গানিজমের সংজ্ঞা, সেটা অনুযায়ী এটা কখনোই এটা ক্রাইটেরিয়া ফুলফিল করে না। কারণ এই মাইক্রো অর্গানিজম না, কারণ এটা আমরা খালি চোখে দেখতে পারি। সো এটা বুঝতে গেলে আমাদের একটু
এটার রোগ কিভাবে ছড়ায় সেটার দিকে খেয়াল করতে হবে। যেমন এই কৃমিটা হচ্ছে যখন কোনো হোস্টের দেহে বাসা বাঁধে তখন সেইখানে তার ডিম পাড়ে অথবা লার্ভার মাধ্যমে সে তার বংশবিস্তার করে। সেই লার্ভাটা যদি হচ্ছে ফিকো ওরাল রুটে অন্য মানুষের দেহে বা অন্য জীবের দেহে যায় তখন সেটা হচ্ছে রোগ তৈরি করে বা ডিজিজ প্রডিউস করে। দ্যাটস ওয়াই ওই লার্ভাটা অথবা ওই ডিমটা ওই ওভামটা ওর হচ্ছে মাইক্রোস্কোপিক। দ্যাটস ওয়াই ইট ইজ মাইক্রো অর্গানিজম। আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা। ওকে, আমরা দেখি নেক্সট স্লাইডে আমাদের কি আছে। সো মাইক্রো অর্গানিজমকে আমরা কিসের ভিত্তিতে আমরা এখানে দুইটা ভাগ করছি, আমরা ভাগ করছি রোগ সৃষ্টি করে কিনা। রোগ সৃষ্টি করে কি না, রোগ সৃষ্টির ভিত্তিতে আমরা একে দুইটা ভাগে ভাগ করছি, শুধু রোগ সৃষ্টি করে কি না। আচ্ছা, তো দেখি আমরা রোগ সৃষ্টি করে কিনা সেটার ভিত্তিতে কয়টা ভাগে ভাগ করা যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোঅর্গানিজমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কমেন্সাল বা নর্মাল ফ্লোরা বা নন প্যাথোজেনিক, আরেকটা হচ্ছে প্যাথোজেন। একটা হচ্ছে নন প্যাথোজেন, আরেকটা হচ্ছে প্যাথোজেন। নন প্যাথোজেন আর প্যাথোজেন। নন প্যাথোজেনটা যেটা হচ্ছে রোগ সৃষ্টি করতেছে না। সো নন প্যাথোজেনটাকে আমরা বলতেছি কমেন্সাল, অথবা যেটা আমাদের শরীরে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, যেটা আমাদের শরীরে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। আরেকটা হচ্ছে প্যাথোজেন, যা আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। সো এই হচ্ছে দুইটা ভাগ। সমগ্র মাইক্রোঅর্গানিজমকে আমরা জাস্ট রোগ সৃষ্টি করে কিনা, রোগ সৃষ্টি করে কিনা এটার ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, শুধু রোগ সৃষ্টি করে কিনা। যদি আমার এখানে ইয়া নাই, গ্রাফিক্স ট্যাব নাই, তাই আমার মাউস দিয়ে লিখতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা বুঝে নিও। তো রোগ সৃষ্টি করে কিনা সেটার ভিত্তিতে হচ্ছে আমাদের এইখানে মাইক্রো অর্গানিজমটা দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা সমস্ত মাইক্রো অর্গানিজমকেই এখানে আমরা দুই ভাগে ভাগ করেছি। যেমন আগে আমরা দেখলাম যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া, অ্যালগে, হেলমিন্থ, ভাইরাস, এই সবগুলাকে আমরা এই দুইটা ভাগে ভাগ করছি, যে রোগ সৃষ্টি করে কি করে না। সো এইখানে এখন আমাদের এটা প্রশ্ন আসতেই পারে যে কিভাবে রোগ সৃষ্টি করে বা করে না। যেমন আমাদের কি কি উপকার করে। আমরা তো রোগ সৃষ্টি করে এটা জানি, যে মাইক্রো অর্গানিজম আমাদের অনেক রোগ সৃষ্টি করে, এটা আমরা সবাই জানি, কিন্তু কি কি উপকার করে এটা আমাদের একটু আলাদাভাবে জানার প্রয়োজন আছে। আচ্ছা, সো আমরা দেখলাম যে এই সবগুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে রোগ সৃষ্টি করে কি না, রোগ সৃষ্টি করে কি করে না। যদি করে তাহলে এই ব্যাকটেরিয়াটাই হয়ে যাবে প্যাথোজেন, এই ফাঙ্গাইটা হয়ে যাবে প্যাথোজেন, এইটাকে আমরা প্যাথোজেন হিসেবে নাম করব। তাহলে আমরা বুঝতেছি যে সমস্ত প্যাথোজেনই মাইক্রো অর্গানিজম, সমস্ত প্যাথোজেনই কি আমাদের মাইক্রো অর্গানিজম, কিন্তু সমস্ত মাইক্রো অর্গানিজম কি না, প্যাথোজেন না। কারণ সকল মাইক্রো অর্গানিজম আমাদের রোগ সৃষ্টি করে না, তাই সকল মাইক্রো অর্গানিজম প্যাথোজেন না। আচ্ছা, সো আমরা দেখি যে আমাদের পরবর্তীতে এখানে স্লাইডে কি আছে। আমরা দেখতে পারতেছি এখানে এই উপকারী মাইক্রো অর্গানিজম সম্পর্কে একটু বলা হয়েছে হালকা একটু, যেন আমরা উপকারটা জানতে পারি যে আমাদের কি কি উপকার করে। যেমন ফানজাইয়ের কিছু উপকার দেওয়া আছে। ফানজাই আর ইম্পর্টেন্ট ইন নেচার, দে হেল্প টু ব্রেক ডাউন ডেড অর্গানিজম টু মেক দ্য নিউট্রিয়েন্টস অ্যাক্সেসিবল ফর নিউ গ্রোথ। আমাদের যে জীব এক সময় না এক সময় মারা যায়, সেই জীবগুলো আমরা দেখি, আমরা সময়ের পরিক্রমা অনুসারে সেটা হচ্ছে আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়। এই মাটির সাথে মিশে যায়, যে এটার কাজটা কি করে, এটার কাজটা করে ফাঙ্গাই বা ফানজাই। তো তোমরা ফানজাইয়ের রাজ্যের বৈশিষ্ট্য পড়ার সময় হয়তো বা পড়েছো এটা, যে ফানজাই হচ্ছে মৃতজীবী, যেটা মৃতের উপর বিশেষ করে সে বসবাস করে। তো ফানজাই হচ্ছে মৃতজীবী। তো এটা কি করে, এই মৃত ডেড বডিটাকে সে ব্রেকডাউন করে আবার নতুন যে উদ্ভিদ আছে সেইগুলার পুষ্টি যোগায়। এই হইতেছে তোমার এই ফানজাইয়ের যে জীবগুলা আছে সেগুলা। যেমন দ্য মাশরুম দ্যাট ইউ ইট আর ফাঙ্গাস। দেখো আমরা মাশরুম কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কাজেও লাগাতে পারতেছি। আমরা যে মাশরুম খাই, দেখবো অনেক রেস্টুরেন্টে বা সুপার শপে মাশরুম পাওয়া যায়, তো সেখানে অনেকেই মাশরুম খায়। সো মাশরুমটা এই আমাদের খাওয়া দাওয়ার উপকারে আসতেছে। আবার আরেক ধরনের ফাঙ্গাস আছে যেটাকে বলতেছি আমরা ইস্ট। তো এই ইস্টটা আমরা আমাদের রুটি, পাউরুটি ফুলানোর কাজে ব্যবহার করি।
দেন কি আছে, অন এক্সট্রিমলি হেল্পফুল ফাঙ্গাস পেনিসিলিয়াম নোটেটাম। সো পেনিসিলিয়াম নোটেটাম নামক একটা ফানজাই রাজ্যের একটা প্রাণী, একটা ফাঙ্গাস পেনিসিলিয়াম নোটেটাম, এটা থেকে আমাদের পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়। কত বড় উপকার করতেছে আমাদের, দেখতে পাচ্ছ? অবশ্যই এই পেনিসিলিন নামক আমাদের যে অ্যান্টিবায়োটিকটা সেটা তৈরি হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম নামক এই ফানজাই রাজ্যের থেকে। সো এরকম আমরা প্রত্যেকটা আহ, ইয়েরই আমরা হচ্ছে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার উপকারী কিছু ব্যাকটেরিয়া আছে, ফানজাইয়ের কিছু উপকারী ফানজাই আছে, প্রোটোজোয়ার কিছু উপকারী প্রোটোজোয়া আছে, এরকম প্রত্যেকটারই ইভেন ইভেন ভাইরাসেরও কিছু উপকারী ভাইরাস আমাদের আছে। অনেকে ভাবে যে ভাইরাস আবার কেউ উপকার করতে পারে। হ্যাঁ, অবশ্যই ভাইরাস আমাদের উপকারী, উপকার অনেক সময় দরকার হয়, কারণ ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল পরিবর্তন করে অনেক কিছুই তৈরি করা হয়। তোমরা যদি হচ্ছে আহ, একটু গুগল করো তাহলে অবশ্যই জানতে পারবা যে ভাইরাস কিভাবে আমাদের উপকার করতে পারে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, সো আমরা এতক্ষণ ওই উপকারী ব্যাকটেরিয়া সম্পর্কে জানলাম। এখন আমাদের মেইন টপিকটা হচ্ছে আমাদের আমাদের এই আজকের চ্যাপ্টারটা হচ্ছে প্যাথোজেনেসিস। সো প্যাথোজেনেসিস বুঝতে গেলে আগে আমরা প্যাথোজেন আমরা দেখে আসলাম যে যে সকল মাইক্রোঅর্গানিজম গুলা রোগ সৃষ্টি করে সেগুলো হচ্ছে প্যাথোজেন। সো দেখি আমরা এখানে একটু, a pathogen is simply defined as an organism that has the potential to cause infectious disease in its host. সো প্যাথোজেন গুলা হচ্ছে যেখানে থাকবে, যে হোস্টের দেহে থাকবে সেখানে কি রোগ সৃষ্টি করার একটা তার ক্ষমতা থাকবে। আর যেই মাইক্রোঅর্গানিজমগুলো রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে সেগুলোকে আমরা বলতেছি প্যাথোজেন। প্যাথোজেন, তো সেগুলোকে আমরা বলতেছি প্যাথোজেন। যেমন এখানে প্যাথোজেন আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা একটা প্যাথোজেন যার কারণে আমাদের ইনফ্লুয়েঞ্জা হয়। তারপর মিজেলস ভাইরাস, মিজেলস মরভিলে মরভি মরভিলি ভাইরাস, মিজেলস মরভিলি ভাইরাস হচ্ছে আমাদের মিজেলসের জন্য দায়ী। তারপর বিব্রিও কলেরা, এটা হচ্ছে আমাদের কলেরার জন্য দায়ী। এরকম ভাবে আমাদের এই যেই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তারপরে হচ্ছে হেলমিনথস, প্রোটোজোয়া, সবগুলাই হচ্ছে আমাদের যারা রোগ সৃষ্টি করে তারা সবগুলাই হচ্ছে প্যাথোজেন। সো এই প্যাথোজেনের সাথে আমাদের একটা টার্ম একটু মানে হয়তোবা আমাদের প্যাচ লাগতে পারে, তার জন্য আমি এখানে দিয়ে রাখছি যে পায়োজেন। সো যেই ব্যাকটেরিয়াগুলা হচ্ছে তোমার শরীরে ইনফেকশন করে এবং পাস সৃষ্টি করে, মানে পুজ সৃষ্টি করে, বাংলাতে যদি আমি বলি পুজ সৃষ্টি করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলতেছি পায়োজেনিক ব্যাকটেরিয়া। যে যে সকল ব্যাকটেরিয়া শরীরে হচ্ছে পুজ তৈরি করে সেগুলোকে বলতেছি আমরা পায়োজেনিক ব্যাকটেরিয়া। সো এটার সাথে এই প্যাথোজেন কথাটার একটু সিমিলার, প্রায় হচ্ছে শব্দের উচ্চারণে প্রায় মোটামুটি কাছাকাছি, যার জন্য আমি একসাথে দিয়ে রাখলাম যে প্যাথোজেন আর পায়োজেন, প্যাথোজেন আর পায়োজেন। সো যেই ব্যাকটেরিয়াগুলো পাস পাস সৃষ্টি করে সেগুলো হচ্ছে পায়োজেনিক। আচ্ছা, পায়োজেন গুলাই হচ্ছে পাস সৃষ্টি করে। সো এখানে কিছু গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, ওগুলোর নাম তোমরা বই থেকে দেখে নেবা। সো এখানে আমি সবসময় সেলিব্রেজের বইটা সাজেস্ট করি, তোমরা সেলিব্রেজের বই থেকে ওখান থেকে জেনে নিবা, খুব ভালো জানতে পারবা। ওকে, দেখি আমরা নেক্সট স্লাইডে কি আছে। প্যাথোজেন দেখলাম, এরপর আমাদের আছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস, হোয়াট ইজ প্যাথোজেনেসিস? প্যাথোজেনেসিস ইজ এ প্রসেস বাই হুইচ এ ডিজিজ অর ডিসঅর্ডার ডেভেলপ। প্যাথোজেনেসিস হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্যাথোজেন কি করে? রোগ সৃষ্টি করে। এখন সেই রোগ সৃষ্টির একটা প্রক্রিয়া আছে অবশ্যই, সেই প্রক্রিয়াটা কি, পদ্ধতিটা কি, এটাই হচ্ছে প্যাথোজেনেসিস। হোয়াট ইজ প্যাথোজেনেসিস? প্যাথোজেনেসিস ইজ এ প্রসেস বাই হুইচ এ ডিজিজ অর ডিসঅর্ডার ডেভেলপ। দেখো, প্রথমে ভাইরাসের কাছে গেলেই তো আমাদের রোগ হয়ে যাবে না, একটা প্রক্রিয়া আছে যেটা যে আস্তে আস্তে কি করে রোগ আমাদের সৃষ্টি করে। সো আমরা এটা পরবর্তীতে আরো বিস্তারিত দেখব আমরা স্টেপস অফ প্যাথোজেনেসিসের ওইখানে। তারপর আমি এখানে চিত্রটা দিয়ে রাখছি যে প্রথমে হচ্ছে আমাদের এক্সপোজার হবে। এক্সপোজার হবে মানে ভাইরাস, ব্যাকটেরিয়া বা এই যে প্যাথোজেনগুলোর সংস্পর্শে আসবে, জীব জীব প্যাথোজেনগুলোর সংস্পর্শে আসবে। সো এখানে আমি, যেহেতু আমরা মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি মেডিকেল মাইক্রোবায়োলজি পড়তেছি, সেহেতু আমরা হচ্ছে বিশেষ করে মানুষের কথা বলবো বেশি, কিন্তু এটা বুঝতে পার যখন মানুষের কথা বলবো মনে করবো যে সমগ্র জীবের কথাই বলতেছি, কারণ সব জীবেই তো হচ্ছে অসুস্থ হতে পারে, ডিজিজ হতে পারে। সো জীবগুলা কি কোথায় আসবে? এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসবে, তারপরে হচ্ছে সেই আমাদের যে ত্বকের যে এপিথেলিয়াল
সেল লেয়ার আছে সেইখানে আইসা এটা অ্যাডহেশন হবে, মানে সংযোগ হবে। তারপর আমাদের ইনভেশন হবে, মানে শরীরের সেই সেই ইপিথেলিয়াল সেলগুলা হচ্ছে ভেদ করে, শরীরের সেলগুলা ভেদ করে ভিতরে প্রবেশ করবে। তারপর ভিতরে প্রবেশ করে কি করবে আমাদের, তারা বংশ বৃদ্ধি করবে, মানে সংখ্যায় বৃদ্ধি পাবে। কারণ একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকলেই আমাদের ডিজিজ প্রডিউস হয়ে যায় না, ডিজিজ হয়ে যায় না আমাদের। আমাদের শরীরে ব্যাকটেরিয়া ঢোকার পর তারা কি করে, তারা কলোনাইজেশন করে, মানে তারা বংশ বৃদ্ধি করে, একটা কলোনি তৈরি করে। সো এরকম ভাবে কলোনি তৈরি করার পর সেই কলোনি যখন হয় তখন তাদের একটা ডিজিজ প্রডিউস করার ক্ষমতা তৈরি হয়। কারণ একটা ব্যাকটেরিয়া যে টক্সিন বা তৈরি করবে, সেই টক্সিন আমাদের ডিজিজ হবে না। অনেকগুলো ব্যাকটেরিয়া মিলে যখন আমাদের সেই অনাক্রম্য তন্ত্র মানে ইমিউন সিস্টেমকে যখন ভেদ করবে তখনই কেবল আমাদের ডিজিজ হবে। তো সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের কি করবে, টক্সিন সরাবে, মানে টক্সিসিটি তৈরি করবে আমাদের দেহে। তো টক্সিসিটি তৈরি করার পর আমাদের সেটা ডিজিজটার লক্ষণ প্রকাশ পাবে, এবং সেই লক্ষণ প্রকাশ পাওয়ার পরই আস্তে আস্তে আমাদের ইমিউন সিস্টেম তার সাথে ফাইট করা শুরু করবে। ইমিউন সিস্টেম যদি জিতে যায় তাহলে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে ডিজিজ তৈরি করতে পারবে না। আর ইমিউন সিস্টেম যদি হেরে যায় তাহলে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে, এই প্যাথোজেনগুলো আমাদের শরীরে ডিজিজ তৈরি করবে। দেন ডিজিজ তৈরি করবে মানে কি, টিস্যু ড্যামেজ করবে, দেন আমাদের ডিজিজ প্রডিউস করবে, এবং প্রডিউস করে এই দেখো অ্যারো চিহ্নের মাধ্যমে দেখানো আছে, এই এই ইয়াগুলা কি করবে, মাইগ্রেশন হয়ে অন্য জায়গায় যাবে। আমি একটু মেক শিওর হই যে আমাদের এই ইয়াটা চলতেছে কিনা, আহ, আমার রেকর্ডিংটা চলতেছে কিনা, না হলে তো পুরোটাই লস। আচ্ছা ঠিক আছে, আমার রেকর্ডিং চলতেছে। ওকে, সো আমরা যা বলতেছিলাম যে ডিজিজ প্রডিউস করে, মানে ওই সেলটাকে ড্যামেজ করে দেন হচ্ছে অন্যান্য সেলে ছড়াবে, অথবা অন্য জীবে সেটা ছড়াবে। সো এই হচ্ছে আমাদের প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াটাই হচ্ছে প্যাথোজেনেসিস। কিভাবে প্যাথোজেন আমাদের শরীরে ডিজিজ প্রডিউস করে, এই যে ধারাবাহিক একটা প্রসেস বা প্রক্রিয়া, এটাই হচ্ছে প্যাথোজেনেসিস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, প্যাথোজেনেসিটি, প্যাথোজেনেসিটি টার্মটা আমরা প্যাথোজেনের সাথেই অনেকটা মিল। প্যাথোজেনেসিটি আমরা একটু সংজ্ঞাটা পড়ি, তারপর আমি ব্যাখ্যাটা যাচ্ছি। Pathogenicity is the disease-producing ability of an organism which depends in its virulence. আচ্ছা, সো আমরা এখানে দেখছিলাম যে আমাদের মাইক্রো অর্গানিজম গুলা হচ্ছে দুই ভাগে ভাগ করছি, কমেন্সাল বা নন প্যাথোজেনিক, আর হচ্ছে প্যাথোজেন বা প্যাথোজেনিক, যেটা আমাদের রোগ সৃষ্টি করে। আচ্ছা, সো এটার ভিত্তিতে আমরা ওইখানে বললাম যে প্যাথোজেনেসিটি। এখন এই প্যাথোজেনেসিটিটা বুঝতে হলে আমাদেরকে একটু আগাইতে হবে এই যে এই স্লাইডটাতে। যেমন আমরা ভাগ করছি কি রোগ হওয়ার ভিত্তিতে, যে যেগুলো কি করবে, রোগ তৈরি করবে সেগুলো প্যাথোজেনিক, আর যেগুলো রোগ তৈরি করবে না সেগুলো হচ্ছে নন প্যাথোজেনিক। সো প্যাথোজেনিক আর ভাইরুলেন্স কথাটা আমি বিস্তারিত বলবো, তারপরে আমি আগে একটু প্যাথোজেনিসিটা জিনিসটা বুঝিয়ে নেই। প্যাথোজেনিসিটি, যে যে সকল ভাইরাস বা ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম আমাদের রোগ সৃষ্টি করবে সবাইকে প্যাথোজেনিক, সবাইকে প্যাথোজেনিক, মানে তার প্যাথোজেনিসিটি আছে, তার মানে ডিজিজ প্রডিউসিং ক্ষমতা আছে। সেই ডিজিজ প্রডিউসিং ক্ষমতার মধ্যে কারো ক্ষমতা বেশি, এখানে আমি তোমাদেরকে ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছি, কারো ক্ষমতা বেশি, কারো ক্ষমতা কম। সো প্যাথোজেনিটিটা হচ্ছে ডিজিজ প্রডিউসিং পাওয়ার, ডিজিজ প্রডিউসিং তো করবেই, প্যাথোজেনগুলো সবাই ডিজিজ প্রডিউস করবে, কিন্তু তার সক্ষমতা আছে কিনা, সক্ষমতা কেমন, তার বেশি না কম, সক্ষমতা তার কেমন। আচ্ছা, সো দেখি আমরা পরবর্তী ইয়েতে যাই। প্যাথোজেনিসিটি, এটা হচ্ছে ডিজিজ প্রডিউসিং অ্যাবিলিটি, সক্ষমতা। যেমন এই ভাইরাসটা হাসতেছে, মানে এটা ফ্রেন্ডলি, ওর এত অত ডিজিজ প্রডিউস করবে না। আর এটা কি, শয়তানের মতো দেখা যাচ্ছে, জিভটা বের করে আছে, মানে একদম পুরো ডেভিল, ডেভিল আইস। সো এটা কি করবে, রোগ তৈরি করবে। তার মানে ওর প্যাথোজেনিসিটি, মানে প্যাথোজেনিসিটি নাই ওর, ও নন প্যাথোজেনিক। আর ও হচ্ছে প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক, প্যাথোজেনিক। মানে প্যাথোজেনিসিটি না থাকলে কি, নন প্যাথোজেনিক মানে প্যাথোজেনিক, ডিজিজ প্রডিউসিং ক্ষমতা নাই, ক্ষমতা না থাকলে সে নন প্যাথোজেনিক, মানে তার প্যাথোজেনিসিটি, এই যে ক্ষমতাটা, পাওয়ারটা, এবিলিটিটা, সেটা তার নাই। আর এই যে যে আমাদের যে ডেভিল যে চিত্রটা, ডান পাশের যে চিত্রটা, ডেভিল ডেভিল যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, ও কি করবে,
ও রোগ সৃষ্টি করবে, মানে ওর একদম মানুষের সাথে খুব বৈরিতা আছে বা জীবের সাথে খুব ওর বৈরিতা আছে, একদম খেয়ে ফেলবে এরকম একটা ভাব। তো এর কি আছে, প্যাথোজেনেসিটি আছে, মানে এর ক্ষমতা আছে, ডিজিজ প্রডিউসিং ক্ষমতা আছে। তার মানে কমেন্সাল, নর্মাল ফ্লোরা এদের কি নাই, প্যাথোজেনেসিটি নাই। আর প্যাথোজেনের কি আছে, প্যাথোজেনেসিটি আছে। এই হচ্ছে আমাদের প্যাথোজেনেসিটি। সো এটা কিসের উপর ডিপেন্ডস করে, ভিরুলেন্স বা ভাইরুলেন্স যেটাই বলো, ভাইরুলেন্সের উপর আমাদের নির্ভর করে। সো আমরা দেখব সামনেই যে ভাইরুলেন্স জিনিসটা কি এবং কিভাবে ভাইরুলেন্সের উপর নির্ভর করে। সো এই হচ্ছে আমাদের পরবর্তী স্লাইড, এটাতে দেওয়া আছে ভাইরুলেন্স। এখন আমরা বলছি কি, যেইগুলা আমাদের রোগ সৃষ্টি করে সবগুলাই কি আমাদের প্যাথোজেন, এবং তার যে পাওয়ারটা সেটাকে আমরা বলতেছি প্যাথোজেনিসিটি, মানে ডিজিজ প্রডিউসিং যে পাওয়ারটা সেটাকে আমরা বলতেছি প্যাথোজেনিসিটি, মানে সক্ষমতাটাকে আমরা বলতেছি প্যাথোজেনিসিটি। তারপর আছে ভাইরুলেন্স। ভাইরুলেন্স ইজ এ কোয়ান্টিটিভ মেজার অফ প্যাথোজেনিসিটি অফ এন অর্গানিজম। আমরা আগের স্লাইডে দেখেছি যে এখানে প্যাথোজেনিসিটিটা, এই সক্ষমতাটা কিসের উপর নির্ভর করে, ভাইরুলেন্সের উপর নির্ভর করে। এখন ভাইরুলেন্স জিনিসটা কি, ভাইরুলেন্স জিনিসটা হচ্ছে quantitative measure of pathogenicity of an organism. It is measured by the number of organisms required to cause disease. আচ্ছা, এখন সমস্ত প্যাথোজেনের কি আছে, প্যাথোজেনিসিটি আছে, কিন্তু প্যাথোজেনিটিটা কি কম অথবা বেশি আছে, কম অথবা বেশি আছে। প্যাথোজেনিটিটা কি, প্যাথোজেনিসিটিটা কি কম অথবা বেশি আছে। সেই প্যাথোজেনিসিটিটাকে মেজার করাটাই হচ্ছে আমাদের ভাইরুলেন্সের টার্মটা আসছে, যে কম প্যাথোজেনিক নাকি বেশি প্যাথোজেনিক। ওর প্যাথোজেনিক পাওয়ারটা, মানে প্যাথোজেনিসিটিটা যদি কম থাকে তার মানে ওর ভাইরুলেন্স ফ্যাক্টর কম, মানে ও কম ভাইরুলেন্স। আর যদি ওর প্যাথোজেনিসিটি অনেক বেশি হয় তাহলে ওর বেশি ভাইরুলেন্স। এইটাই হচ্ছে কোয়ান্টিটিভ মেজার। আমাদের প্যাথোজেনিসিটি টার্মটা হচ্ছে যে ওইটা আহ, এই হচ্ছে একটা কোয়ালিটেটিভ টার্ম, যেটা হচ্ছে কি শুধু আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে, যে এটার বৈশিষ্ট্য আছে কিনা, রোগ রোগ তৈরি করার বৈশিষ্ট্য আছে কিনা। আর আমাদের ভাইরুলেন্সটা এটা দেখায় যে কতটুকু সক্ষমতা আছে, কম না বেশি। দেখো এই যে বাম পাশের এই চিত্রটা, এটার কি একটু কম মনে হচ্ছে যে এটার থেকে এটা কম ভয়ঙ্কর, কিন্তু এটা মনে হচ্ছে একদম চাবায় খাই ফেলবে। সো এইটা হচ্ছে কম ভাইরুলেন্স, আর এটা হচ্ছে বেশি ভাইরুলেন্স। হ্যাঁ, এটা হচ্ছে বেশি ভাইরুলেন্স, এটা হচ্ছে কম ভাইরুলেন্স। মানে এর প্যাথোজেনিসিটি কম, এর প্যাথোজেনিসিটি বেশি। প্যাথোজেনিটি প্যাথোজেনিসিটি বেশি মানে ভাইরুলেন্স বেশি, প্যাথোজেনিসিটি কম মানে ভাইরুলেন্স কম। আচ্ছা, সো এইটা এই প্যাথোজেনিসিটিটা ভাইরুলেন্সের উপর এভাবেই নির্ভর করে। কারণ কতগুলো ব্যাকটেরিয়া একসাথে হলে রোগ তৈরি করবে, সেটাও তো তার একটা ভাইরুলেন্স ফ্যাক্টর। এই জন্যই বলছে যে ইট মেজার বাই দ্য নাম্বার অফ অর্গানিজম রিকোয়ার্ড টু কজ ডিজিজ। ওকে, আমরা নেক্সট স্লাইডে আগাই। এইখানে আমরা এই প্যাথোজেনিসিটি আর ভাইরুলেন্স কথাটা দুইটা একদম খুব সুন্দরভাবে বুঝবো। যেমন আমরা বলছি কি, যেগুলা হচ্ছে আমাদের রোগ তৈরি করে না সেগুলো কি নন প্যাথোজেনিক, বা তাদের প্যাথোজেনিসিটি নাই। আর যারা হইতেছে প্যাথোজেন, তারা কি রোগ সৃষ্টি করবে, তারা হচ্ছে প্যাথোজেনিক, তাদের প্যাথোজেনিসিটি আছে, তাদের প্যাথোজেনিসিটি আছে, কিন্তু কতটুক আছে সেটাই হচ্ছে ভাইরুলেন্স, মানে মেজার করাটা, কোয়ান্টিটি, মানে মেজার করব আমরা পরিমাণটা, যে কতটুক প্যাথোজেনিসিটি। তো প্যাথোজেনিসিটি কম থাকলে কম প্যাথোজেনিক, তার মানে কম ভাইরুলেন্স। আর ইয়া প্যাথোজেনিসিটি যদি বেশি থাকে তার মানে বেশি প্যাথোজেনিক, মোর প্যাথোজেনিক, বেশি ভাইরুলেন্স। আচ্ছা, এখন ভাইরুলেন্স তাহলে বলবো যে দুইটা টার্ম আলাদা করলো কেন? প্যাথোজেনিসিটি দিয়ে তো বোঝা যায় যে কম প্যাথোজেনিসিটি বা বেশি বেশি প্যাথোজেনিসিটি, এটা বলতো। আসলে এই ভাইরুলেন্সটা হচ্ছে একটা ফ্যাক্টর, ভাইরুলেন্স হচ্ছে একটা তার মাপকাঠি, যে সে কতটুক প্যাথোজেনিক হবে, কতটুক প্যাথোজেনিসিটি তৈরি করবে। কারণ একটা ব্যাকটেরিয়া হচ্ছে ধরো পিলায় আছে, ওর পিলায় আছে, একটা ব্যাকটেরিয়ার পিলায় আছে, একটা ব্যাকটেরিয়ার পিলায় নাই। তো একটা ব্যাকটেরিয়ার ধরো এটার পিলায় আছে, সো এটা কি হবে, ও হচ্ছে অ্যাটাচমেন্ট হতে পারবে দ্রুত। আর এর পিলায় নাই, তার মানে ও অ্যাটাচমেন্ট হতে পারবে না। তার মানে এই যে ভাইরুলেন্স, এই পিলাইটা হচ্ছে একটা ভাইরুলেন্স ফ্যাক্টর, আমরা সামনেই দেখব। তো এই ভাইরুলেন্স ফ্যাক্টরের কারণে এটা কি বেশি প্যাথোজেনিক না,
মানে কম প্যাথোজেনিক, এর প্যাথোজেনিসিটিটা দেখাইতে পারতেছে না কার জন্য? এই ভাইরুলেন্সের জন্য, এই ভাইরুলেন্স ফ্যাক্টরটার জন্য। পিলাইয়ের জন্য ও বেশি প্যাথোজেনিসিটি দেখাইতে পারতেছে না, কিন্তু ও পিলাইয়ের জন্য বেশি প্যাথোজেনিসিটি দেখাইতে পারতেছে। শুধু এই একটা পিলাই দিয়ে হচ্ছে আমরা আহ, দিলাম, উদাহরণ দিলাম। সামনে আরো অনেকগুলো আমরা ভাইরুলেন্স ফ্যাক্টর দেখব, যেমন অ্যাটাচমেন্ট ফ্যাক্টর আছে, ইমিউনো ইমিউনোলজিক কতগুলো ফ্যাক্টর আছে, তারপরে ডিস্ট্রাকটিভ এনজাইম কিছু ফ্যাক্টর আছে, টক্সিন জাতীয় কিছু ফ্যাক্টর আছে। সো এই তো আমরা এখানে একদম গ্রাফিকের একটা রিপ্রেজেন্টেশন দেখতে পারতেছি যে বেশি প্যাথোজেনিক মানে বেশি ভাইরুলেন্স ফ্যাক্টর ওর আছে, মানে রোগ তৈরি করার সক্ষমতা ওর বেশি, বেশি প্যাথোজেনিক, রোগ সৃষ্টি করার যা যা লাগে সবকিছুই ওর আছে, এরকম। সো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো প্যাথোজেনেসিটি আর ভাইরুলেন্স আমরা নিয়ে এখন আর মানে কোনো আই থিঙ্ক দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা নেক্সট স্লাইডে যাই। সো আমরা এখানে দেখতে পারতেছি কিছু ভাইরুলেন্স ফ্যাক্টর, এটা ব্যাকটেরিয়ার কিছু আমরা ভাইরুলেন্স ফ্যাক্টর দেখতে পাচ্ছি। সো আমরা ইন ফিউচার নেক্সট অনেক পরবর্তী ক্লাসে আমরা আরো দেখব ব্যাকটেরিয়ার ভাইরুলেন্স, দেখলাম আজকে, তারপরে আমরা ভাইরাসের ভাইরুলেন্স ফ্যাক্টর গুলা দেখবো সেরকম। তো সবগুলোর মেইনলি এরকম সেমই থাকে ভাইরুলেন্স ফ্যাক্টর গুলা, যেমন অ্যাডহেরেন্স ফ্যাক্টর, এইগুলা হচ্ছে তোমার পিলাই, তারপরে ফ্লাজেলা, অ্যাটাচমেন্ট অর্গান যেগুলো আছে এগুলা হচ্ছে অ্যাডহেরেন্স ফ্যাক্টর। আর ইনভেশন ফ্যাক্টর যেগুলো দিয়ে হচ্ছে সেলের ভিতরে প্রবেশ করে এগুলো হচ্ছে ইনভেশন ফ্যাক্টর। সো ইনভেশন ফ্যাক্টরের মধ্যে আছে এনজাইম, অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর, ব্যাকটেরিয়াল টক্সিন, টক্সিনের মধ্যে আছে এন্ডোটক্সিন, এক্সোটক্সিন, এগুলোর মাধ্যমে হচ্ছে এই ব্যাকটেরিয়া টা হচ্ছে তোমার কি করে এই প্যাথোজেনিসিটি মানে প্যাথোজেনিক হয়। এই ভাইরুলেন্স ফ্যাক্টর গুলা কাজ করে বলেই ও কি প্যাথোজেনিসিটি দেখাইতে পারে। কতটুকু প্যাথোজেনিসিটি দেখাইবে সেটা তো আমরা পড়ে আসছি, যে কিভাবে আমরা ভাইরুলেন্স আর প্যাথোজেনিসিটি টার্ম দুইটাকে আলাদা করেছি। আচ্ছা, সো এই এই হচ্ছে আমাদের ভাইরুলেন্স ফ্যাক্টর অফ ব্যাকটেরিয়া। সো আরো অনেক রকমের ফ্যাক্টর আছে, কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো শুধু তুলে ধরছি। আমাদের বইয়ে বিস্তারিত আছে, সেলিম রেজার বইয়ে তোমরা এটা অবশ্যই পেয়ে যাবা, ওইখানে দেখবা। অবশ্যই বই না পড়লে কিন্তু হবে না। আমি এখানে যেটুকু বলতেছি শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি টার্মগুলো। আর বিস্তারিত জানতে হলে তোমাকে অবশ্যই বইয়ে পড়াশোনা করতে হবে। আর এটা খুব সম্ভবত আমার ফার্স্ট ক্লাস আজকে, যার কারণে আমি একটু ইতস্তত, আই থিঙ্ক খুব ফ্রেন্ডলি এটা দেখবা। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে যাই, নেক্সট স্লাইডে। সো স্টেপস অফ প্যাথো স্টেপস বা স্টেজেস অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস, মানে এই যে প্রক্রিয়াটা, যেটা আমরা তোমাকে হচ্ছে গত একটা স্লাইডে আমরা বুঝিয়ে ফেলেছি অলরেডি, যে আমাদের প্যাথোজেনেসিসের ধাপগুলো কি কি। সো এই ধাপগুলোই এখানে লেখা আছে। হ্যাঁ, তো তোমরা এটা হচ্ছে আমার এখানে বোঝানোর কিছু নাই, এখানে যা বলছি সব ওই ইয়াতে লেখা আছে। তারপর আমি একটু বলে দিই, প্রথমে হচ্ছে এই ট্রান্সমিশন হবে, মানে এই এক্সপোজার হবে প্রথমে, এটা সংস্পর্শে আসবে। তারপরে ইভেশন হবে, মানে একসাথে যুক্ত হবে সেলের এপিথেলিয়াল লেয়ারের সাথে। তারপর অ্যাডহেরেন্স হবে, ওই যুক্ত হলো। কলোনাইজেশন হবে, তারপর ডিজিজ তৈরি করবে, টক্সিন প্রডিউস করে। দেন হচ্ছে হোস্ট রেসপন্স, মানে যে আমাদের শরীরে তো কিছু প্রতিক্রিয়া দেখাবে, সেই প্রতিক্রিয়াটা 3 4 5 এই ধাপগুলো ঘটার সময় দেখাবে। যদি হেরে যায় তাহলে তো ব্যাকটেরিয়া ডিজিজ তৈরি করবে, আর যদি আমাদের ইমিউন সিস্টেম জিতে যায় তাহলে তো রোগ তৈরি করতে পারবে না। এই এই হচ্ছে আমাদের স্টেপস অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস। ঠিক আছে, এটাও আমরা বুঝিয়েছি। এখানে এই যে আমাদের ইয়াগুলা দেওয়া আছে, যে আমাদের এখানে কোনটা কি চিহ্ন, এগুলা এই যে এখানে দেওয়া আছে। যেমন ত্রিভুজগুলো হচ্ছে, এই হলুদ ত্রিভুজগুলো হচ্ছে টক্সিন, লালগুলো হচ্ছে প্যাথোজেন, আর এই অ্যাডহেসিন, এই আমাদের এই কালারের যে ইয়াগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডহেসিন। তারপর রিসেপ্টর, আমাদের এই যে একটা দেখো এখানে ছোট, এইখানে রিসেপ্টর আছে একটা, রিসেপ্টরের মাধ্যমেই সেলের সাথে অ্যাডহেশন তার হয়। এই অ্যাডহেশন হয়ে সেলের ভিতরে ঢুকে এই রিসেপ্টরের মাধ্যমে। তো এই যে আমাদের হলুতে যে লাইনটা আছে এটা দেখাচ্ছে এখানে মিউকাস মেমব্রেন। তারপরে এই হচ্ছে আমাদের টিস্যু, আমাদের বডি টিস্যু। সো আমরা নেক্সট স্লাইডে আগাই। আচ্ছা, তারপর হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। এখন এই যে আমাদের প্যাথোজেন গুলো আছে, এইগুলা কিভাবে ছড়ায় আমাদের থেকে, বা কিভাবে ছড়ায় সেগুলো আমরা দেখব। মোড মানে তার উপায়টা কি, কিভাবে ছড়ায়, প্রক্রিয়াটা কি। হিউম্যান টু নন হিউম্যান,
হিউম্যান থেকে নন হিউম্যানে ছড়াইতে পারে, বা নন হিউম্যান থেকে হিউম্যান, এরকম ইয়াতে যেতে পারে। যেমন আমরা যদি হচ্ছে কোনো একটা আম, ইয়া কোনো একটা অবজেক্টের সামনে যদি হাঁচি কাশি দিই, সেভাবে ওখানে ছড়াইতে পারে। আমাদের ওয়াটারের মাধ্যমে ছড়াইতে পারে, মাটির মাধ্যমে ছড়াইতে পারে, মাটিতে আমরা কফ থুতু গেলে সেইভাবে ছড়াইতে পারে, এনিমেলের মাধ্যমে ছড়াইতে পারে, ফুডের মাধ্যমে ছড়াইতে পারে। তো এটা হচ্ছে হিউম্যান টু নন হিউম্যান বা নন হিউম্যান টু হিউম্যান এরকম। সো আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল আর হরাইজন্টাল, এটা আমরা একটু পরেই আমরা আরো সুন্দরভাবে ক্লিয়ার করব। তোমরা আগে বুঝো যে ভার্টিক্যাল আর হরাইজন্টাল ট্রান্সমিশনটা মূলত কি। আচ্ছা, সো ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে মাদার টু অফস্প্রিং। কোনো প্রজাতির মা থেকে যদি সন্তানে কোনো ডিজিজ ছড়ায় বা কোনো প্যাথোজেন ছড়ায়, সেটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। কেন ভার্টিক্যাল সেটা আমরা পরবর্তীতে দেখব। আর কেন সেটাকে আমরা মাদার টু অফস্প্রিং এ কেন ভার্টিক্যাল বলতেছি সেটা আমরা পরবর্তীতে দেখবো। সো মাদার থেকে অফস্প্রিং এ মানে সন্তান সন্ততিতে কিভাবে ছড়াইতে পারে, অ্যাক্রস দ্য প্লাসেন্টা, উইদিন দ্য বার্থ ক্যানেল, ডিউরিং বার্থ, ভায়া ব্রেস্ট মিল্ক। তাহলে আমাদের যে প্লাসেন্টা আছে, এই প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে আমাদের সন্তানের শরীরে যেতে পারে। আবার হচ্ছে বার্থ মানে জন্মের সময় আমাদের বার্থ ক্যানেলের মাধ্যমেও এই প্যাথোজেনগুলো ছড়াইতে পারে সন্তান সন্ততিতে। তারপর হচ্ছে আমাদের যে মাতৃদুগ্ধ পান করার মাধ্যমেও সেটা আমাদের ছড়াইতে পারে। তো এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর হরাইজন্টাল ট্রান্সমিশন মানে পার্সন টু পার্সন, যে কোনো পার্সন থেকে যে কোনো পার্সনে গেলে সেটা হচ্ছে হরাইজন্টাল ট্রান্সমিশন। হরাইজন্টাল কথাটার মানে আমরা পড়ে আসছি হয়তোবা। হরাইজন্টাল মানে হচ্ছে আনুভূমিক, আর ভার্টিক্যাল কথাটার মানে হচ্ছে লম্বিক। হরাইজন্টাল আনুভূমিক, আর ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বিক। এখন যে কোনো মানুষ, যেমন হচ্ছে আমার বাবা থেকে চাচা, দাদা বা আম্মু, এরকম সবাই হচ্ছে এরা ভার্টিক্যালি অবস্থান করে, কারণ এরা একজনের পেট থেকে আরেকজন হয় না। কিন্তু মায়ের পেট থেকে, এটা ধরো মা, মায়ের পেট থেকে কি হবে, আমাদের সন্তান হবে। সো ও কি, ওর নেক্সট জেনারেশন, মায়ের নেক্সট জেনারেশন কি সন্তান। সো যার কারণে এই সন্তানটা হচ্ছে ভার্টিক্যাল। সন্তান আর মা কি, এটা যদি মা হয় তো এটা হচ্ছে সন্তান। তো সন্তান আর মা কি ভার্টিক্যালি মানে লম্বিক ভাবে অবস্থান করে, তাদের জেনারেশন লম্বিক ভাবে অবস্থান করে, যার কারণে আমরা এটাকে বলতেছি ভার্টিক্যাল। মাদার 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 টু ইয়া হচ্ছে ভার্টিক্যাল, আর হচ্ছে যে কোনো পার্সন টু পার্সন হচ্ছে হরাইজন্টাল। আই থিঙ্ক বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে আরো দেখবো যে এখানে দেওয়া আছে পুরোটাই, যেমন ডিজিজ ট্রান্সমিশন কিভাবে কিভাবে হয় আমাদের এখানে। দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের এইখানে হরাইজন্টাল ট্রান্সমিশন, দেখো এখানে ভেড়ার একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে এইখানে ভেড়া বা ছাগল টাইপ কিছু একটা, হয়তো বা ভেড়াই। তো এই ভেড়াগুলা দেখো, ধরো এটা হচ্ছে সে দাদা ভেড়া, এটা হচ্ছে ধরো দাদি ভেড়া, বুঝছো, বা এটা হচ্ছে তাদের সমসংস্থ আরেকটা ভেড়া। সো এই বাবা ভেড়া, দাদা ভেড়া বা মা ভেড়া, এইগুলা কি হচ্ছে পাশাপাশি অবস্থান করতেছে, কারণ তাদের জেনারেশন সেম। কিন্তু এইখানে তাদের সন্তান সন্ততি কি একজনের পেট থেকে হচ্ছে, সন্তান সন্ততি কি আর আরেকটা মাদারের, একদম মাদারের কাছ থেকে, মাদারের শরীর থেকে আরেকটা জীব তৈরি হচ্ছে, মানে অফস্প্রিং সন্তান সন্ততি তৈরি হচ্ছে। এটা কি এরা ভার্টিক্যালি অবস্থান করতেছে বিদায় এই ট্রান্সমিশনটাকে বলে ভার্টিক্যাল। আর এরা আনুভূমিকভাবে অবস্থান করতেছে বিদায় এদেরকে বলে হরাইজন্টাল ট্রান্সমিশন। তো আই থিঙ্ক ভার্টিক্যাল আর হরাইজন্টাল মধ্যে তোমাদের কোনো ইয়া থাকার কথা না, তারপরেও যদি কোনো থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। সো এখানে আমাদের মুড অফ ট্রান্সমিশন দেখলাম, এখন দেখব আমরা ওইটা যেটা দেখলাম যে ভার্টিক্যাল, হরাইজন্টাল, হিউম্যান টু হিউম্যান, নন হিউম্যান টু হিউম্যান। সো এটাই আমরা একটু জাস্ট আমরা একটা টেবিলের মাধ্যমে কিছু ডিজিজ কিভাবে সেটা ছড়ায়, ডিরেক্ট মানে হিউম্যান টু হিউম্যানে কিভাবে ছড়ায়, হিউম্যান টু নন হিউম্যানে কিভাবে ছড়ায় সেটা। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হিউম্যান টু হিউম্যানে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। তো ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায় এরকম একটা ডিজিজ হচ্ছে গনোরিয়া। তো এটা হচ্ছে একটা জেনিটাল একটা ডিজিজ। সো এটা কিভাবে ছড়ায়, ইন্টিমেট কন্ট্যাক্ট মানে কোনো হচ্ছে সেক্সুয়াল যৌন সঙ্গম, অথবা এই যে তোমার সন্তান জন্মদানের সময় বার্থ ক্যানেলের
ইয়ার মাধ্যমে এটা ছড়াইতে পারে। এটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট, কারণ যৌন সঙ্গম ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হয়, আবার হচ্ছে তোমার বার্থ ক্যানেলের মাধ্যমে যে ডেলিভারি হয় সেটা ডিরেক্ট কন্ট্যাক্টেই হয়। নো ডিরেক্ট কন্ট্যাক্ট, সো ডিরেক্ট কন্ট্যাক্টে হয় না এমন একটা ইয়া হচ্ছে আমাদের এই যে এই ডিসেন্টারি। সো এই ডিসেন্টারিটা কিভাবে ছড়ায়? যেমন ফিকাল ওরাল, এই ফিকাল ওরাল রুটে ছড়ায়, মানে হচ্ছে আহ, পায়খানা রাস্তা থেকে মুখে কোনোভাবে সেই জীবাণুটা কি হয় প্রবেশ করে। যেমন একজন হচ্ছে নদীর পাড়ে হচ্ছে কি করলো, মলমূত্র ত্যাগ করে আসলো, সো ওইটা বৃষ্টির পানিতে ধুয়ে নদীর পানিতে মিশে গেল, সো ওই পানিটা আবার অন্য একজন অস্বাস্থ্যকর মানুষ খাইলো, খাওয়ার পরে কি তাহলে ওই ফিসিসটা কি ওরাল রুটে প্রবেশ করলো। এভাবেই হচ্ছে আমাদের এই ইনডিরেক্ট কন্ট্যাক্ট বা নো ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ফিকাল ওরাল রুটে আমাদের এই ডিজিজটা ছড়ায়। সো একজনের যারা ডিসেন্টারি আছে, তো সে ডিসেন্টারি নিয়ে কি করলো, ওই নদীর পাড়ে জংলাই গেল, তো এখানে যে ছেড়ে আসলো, কাজ শেষ করে আসলো, প্রকৃতির ডাকে সাড়া দিল, দেন কি হবে, বৃষ্টির পানিতে ধুয়ে ওটা নদী নালায় মিশে গেলো। সে ওইখান থেকে যদি কেউ পানি কোনোভাবে খায় বা কোনোভাবে মুখের মাধ্যমে তার ইনজেস্টেড হয় সেই ফুড বা পানি, তাহলে হচ্ছে তার এই ডিসেন্টারি হবে। এভাবে হচ্ছে হিউম্যান টু হিউম্যান ছড়াচ্ছে নো ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে। আবার ট্রান্সপ্লাসেন্টাল মানে প্লাসেন্টার মাধ্যমে, যেটা হচ্ছে মাতৃগর্ভে। তো কনজেনিটাল সিফিলিস এটা হচ্ছে আমাদের ট্রান্সপ্লাসেন্টার মাধ্যমে ছড়ায়, কারণ ব্যাকটেরিয়া ক্রস দ্য প্লাসেন্টা অ্যান্ড ইনফেক্ট দ্য ফিটাস। সো মায়ের দেহে যদি কোনো হচ্ছে সিফিলিস থাকে, তো সেই সিফিলিসের ব্যাকটেরিয়াটা কি হবে, এই প্লাসেন্টার মাধ্যমে আমাদের কোথায় যাবে, এই ফিটাসের শরীরে বা হচ্ছে এই ভ্রূণের শরীরে প্রবেশ করবে। তো তারপর হচ্ছে ব্লাড বর্ন, হেপাটাইটিস বি ব্লাডের মাধ্যমে, ট্রান্সফিউজড ব্লাড or intravenous drug use can transmit bacteria and virus. Screening of blood for transfusion has greatly reduced this risk. So আমরা যখন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করি, তো সেটা সেই মাধ্যমে আমাদের হচ্ছে এই রোগটা কি হতে পারে, ছড়াতে পারে। সো ট্রান্সফিউশন আর ইনফিউশন সম্ভবত তোমরা বুঝো। ট্রান্সফিউশন হচ্ছে কোনো জীবের কোনো শরীরের কোনো তরল যদি অন্য একটা জীবের শরীরের ভিতরে ঢুকানো হয় সেটা হচ্ছে ট্রান্সফিউশন। আর বাইরে থেকে যদি একটা তরল, যেমন ধরো স্যালাইন, সেটা যদি হচ্ছে মানুষের শরীরে ঢোকানো হয় সেটা হচ্ছে ইনফিউশন। সো মানুষের শরীর থেকে রক্ত, ব্লাড মানুষের শরীর থেকে রক্ত যদি হচ্ছে আরেকটা মানুষের শরীরে যদি ঢোকানো হয়, তাহলে কি সেটা হচ্ছে ট্রান্সফিউশন। আর যদি স্যালাইন যদি হচ্ছে আরেকটা মানুষের শরীরে ঢোকানো হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের এই ইনফিউশন। সো যখন আমরা ট্রান্সফিউজ করি ব্লাড, মানে একজনের শরীর থেকে আরেকজনের নেই, তখন ওই রোগীর শরীরে যদি হেপাটাইটিস বি এর ভাইরাস থাকে, তখন যার শরীরে রক্তটা দিচ্ছি তার শরীরে ওই ইয়াটা ভাইরাসটা ছড়িয়ে যাবে এবং ডিজিজ তৈরি করবে। সো এই জন্য বলছি স্ক্রিনিং অফ ব্লাড, মানে ব্লাডটা আমাদের দেওয়ার আগে সবসময় স্ক্রিনিং করে নেওয়া হয়। সো স্ক্রিনিং করে নিলে কি হবে, আমাদের এইটার রিস্কটা কম থাকবে ছড়ানোর। সো এখন আমরা দেখব নন হিউম্যান টু হিউম্যান। তো সয়েল সোর্স, এখানে সয়েল সোর্স, ধরো অনেক দিন যাবত হচ্ছে একটা লোহা মাটিতে পড়ে আছে, তো সেই লোহা যদি কারো পায়ে ঢোকে, তো সেই পায়ে যদি বিদ্ধ হয়, সেই পায়ে বিদ্ধ হলে কি হবে, সেই লোহাতে আমাদের কি থাকতে পারে, এই টিটেনাসের স্পোর থাকতে পারে। এটা যায় কি করবে, আমাদের শরীরে খুব সিরিয়াস একটা ইনফেকশন তৈরি করবে। টিটেনাস কিন্তু খুব সিরিয়াস একটা ইনফেকশন। সো এটার জন্য অবশ্যই তোমাদের কখনো যদি কোনো পুরাতন জিনিস দিয়ে কেটে যায়, সেটা যদি অনেক পুরনো হয়, ইভেন অনেক অনেক ক্ষেত্রে নতুন হলেও আমাদের টিটেনাসের ভ্যাকসিন নেওয়া উচিত। আচ্ছা, সো এটা আমাদের সয়েলে থাকে। তো সয়েল অবশ্যই একটা নন হিউম্যান, মানে ইনএনিমেট একটা ইনএনিমেট অবজেক্ট। সো এটা থেকে আমাদের যখন হিউম্যানে একটা রোগ ছড়াচ্ছে, তখন এটা হচ্ছে নন হিউম্যান টু হিউম্যান। তারপর হচ্ছে ওয়াটার সোর্স আমাদের আছে, যে এখানে তোমার লেজিওনারি ডিজিজ দেখতেছি আমরা, ব্যাকটেরিয়া ইন ওয়াটার অ্যারোসল আর ইনহেলড ইনটু লাং। সো যদি আমাদের কোনো হচ্ছে ওয়াটারে কোনো একটা ব্যাকটেরিয়া থাকে, সেটা যদি আমাদের লাংসে কোনোভাবে যায়, সেটা যে কোনো ইয়া হতে পারে,
সেই ক্ষেত্রে ওয়াটার একটা নন হিউম্যান, তো নন হিউম্যান থেকে একটা হিউম্যানে এই রোগটা ছড়ালো। সো এটা হচ্ছে আমাদের একটা ডিজিজ মোড অফ ট্রান্সমিশন। সো এনিম্যাল সোর্স, সো এনিম্যাল থেকে আমাদের শরীরে, আমাদের জীবদেহে হচ্ছে এটা কি একটা নন হিউম্যান। এনিম্যাল কি অবশ্যই নন হিউম্যান। আমরা যে পোষা প্রাণীগুলো আছে এগুলা হচ্ছে নন হিউম্যান। সো এই নন হিউম্যান থেকে আমাদের কিভাবে ছড়াইতে পারে? ডিরেক্টলি ছড়াইতে পারে। যেমন হচ্ছে আমাদের যদি বিড়ালে খামচি দেয়, তো সেইখানে হচ্ছে আমাদের ইয়া হইতে পারে, তোমার শরীরের ভিতর ব্যাকটেরিয়া ঢুকবে এবং সেখানে ক্যাট স্ক্র্যাচেস ফিভার হবে, আমাদের জ্বর হবে। সো ইনসেক্ট ভেক্টর মানে কোনো বাহকের মাধ্যমে যদি আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, যেমন হইতেছে তোমার উকুন উকুন উকুনের মাধ্যমে আমাদের, বা কোনো কীটপতঙ্গের মাধ্যমে আমাদের শরীরে কোনো একটা ভাইরাস ঢুকলে, সরি ব্যাকটেরিয়া ঢুকলে, সেটা আমাদের এই যে লাইম লাইম ডিজিজ নামে এক ধরনের ডিজিজ আছে, সেটা করতে পারে। তারপরে ভায়া অ্যানিম্যাল এক্সক্রিটা মানে পোষা পাখির বিষ্ঠা থেকেও আমাদের ছড়াইতে পারে, যেমন নন হিউম্যান থেকে হিউম্যান। আবার ফোমিট সোর্স কিছু আছে। ফোমিট মানে হচ্ছে যে কোনো একটা বস্তু, যেটা যে কোনো একটা বস্তু তোমার, সেটা তোয়ালে হতে পারে, সেটা ভেসিন হতে পারে, সেটা বাথ টাব হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। সো এরকম সোর্স, ইনঅ্যানিমেট সোর্স যদি রোগ ছড়ায়, তাহলে তখন সেটা ফোমিট হয়ে যায়। যেমন টাওয়েলটাকে আমরা ফোমিট বলবো কখন? যদি টাওয়েলে একটা জীবাণু থাকে এবং সেই জীবাণু আমাদের শরীরে রোগ তৈরি করে। সো এই হচ্ছে আমাদের মোড অফ ট্রান্সমিশন। আমরা কিছু মোড অফ ট্রান্সমিশন এখানে দেখলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাইরাল প্যাথোজেনেসিস। আমরা ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস দেখলাম যে ব্যাকটেরিয়া কিভাবে শরীরে আমাদের রোগ তৈরি করে। ভাইরাসও প্রায় সেমই, একই রকম। যেমন হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে যদি একটু দেখি, এখানে আমাদের লেখা আছে, কিন্তু আমরা চিত্রের মাধ্যমে যদি একটু দেখি, এখানে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা পরবর্তী স্লাইডে আমরা চিত্র দেখি যে এখানে ভাইরাসটা কি হবে, সেলের কাছে আসবে, সেলটা কি করবে, সেলের ভিতরে ঢুকবে, ঢুকে সে কি করতে পারবে, সে রেপ্লিকেশন করতে থাকবে। সে তার, কারণ ভাইরাস কি একটা নন সেলুলার নন সেলুলার একটা অবজেক্ট, কি সে শুধু হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালস, কিছু প্রোটিন এবং লিপিডের লেয়ারের মাধ্যমে কি হয়, সে আবদ্ধ থাকে। সো সো সেই হচ্ছে প্রোটিনের মাধ্যমে সে আবদ্ধ থাকে, যেটা হচ্ছে কি আমাদের সেলের ভিতরে আমাদের ডিজিজ তৈরি করে। সো এভাবে সে হচ্ছে সেলের ভিতরে বংশবৃদ্ধি করে, মানে তার জেনেটিক ম্যাটেরিয়ালটা সে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে বা আরএনএ রেপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে বাড়ায়, এবং সে ওই আমাদের শরীরে ডিজিজ তৈরি করে, বা ওই সেলটাকে আক্রান্ত করে, ওই সেলটাকে আক্রান্ত করে আরও শরীরের বিভিন্ন সেলে আক্রান্ত করে, এক পর্যায়ে আমাদের ডিজিজ তৈরি হয়। এটাই হচ্ছে আমাদের ভাইরাল প্যাথোজেনেসিস। যেমন এন্ট্রি অফ ভাইরাস ইনটু দ্য হোস্ট সেলে ভাইরাসের এন্ট্রি, তারপরে হচ্ছে রেপ্লিকেশন করে, তারপরে স্প্রেড করে, তারপরে আমাদের শরীর কিছু প্রতিক্রিয়া দেখায়, ইমিউন রেসপন্স দেখায়। হ্যাঁ, সেই রেসপন্সে যদি ব্যর্থ হয়, তাহলে ভাইরাসটা কি রোগ তৈরি করে, আর সেই রেসপন্স যদি করতে সক্ষম হয়, তাহলে কি রোগ আমাদের করতে পারে না। তারপর হচ্ছে শেডিং এবং ট্রান্সমিশন অফ ইনফেকশন। তারপরে এটা কি হচ্ছে, রোগ তৈরি করে অন্য জায়গায় সে ট্রান্সমিশন হবে, ওই জায়গায় রোগ তৈরি করার পরে সে অন্য জায়গায় ট্রান্সমিটেড হবে। এই হচ্ছে আমাদের ভাইরাল প্যাথোজেনেসিস, আমরা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখলাম। হ্যাঁ, দেন আমরা দেখব স্টেজেস ইন ভাইরাল ইনফেকশন। এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, কিন্তু আমি ভাইরালের ক্ষেত্রে বলতেছি, কারণ ভাইরাসের ক্ষেত্রে এটা বেশি করা হয়, কিন্তু এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেমই হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেমই হয়। আমি এখানে ভাইরাসের ক্ষেত্রে দিয়েছি শুধু, নাহলে দুইবার হয়ে যাবে, এই জন্য শুধু ভাইরাসের ক্ষেত্রে দিয়েছি। যে আমাদের যে ডিজিজটা হয় সেটার কিছু পিরিয়ড থাকে, স্টেজ থাকে, কিছু ধাপ থাকে। যেমন ইনকিউবেশন পিরিয়ড। এই ইনকিউবেশন পিরিয়ড, এইটার সময় ভাইরাসটা কি করতে থাকে, ওর ভিতরে রেপ্লিকেশন করতে থাকে। আর এই ব্যাকটেরিয়াটা কি করে ওর ভিতরে, মানে মানুষের ভিতরে, মানুষের শরীরে বা জীবের শরীরে কি করতে থাকে, সে কলোনাইজেশন করতে থাকে। ব্যাকটেরিয়া কি করতে থাকে, কলোনাইজেশন করতে থাকে। আর ভাইরাসটা কি করে, রেপ্লিকেশন করতে থাকে। তখনও কিন্তু শরীরে কোনো সিমটম দেখা যায় না। এই জন্য বলা হয় এটাকে অ্যাসিমটোমেটিক ফেজ বা ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা, তো আমরা ওই স্টেজেস অফ প্যাথোজেনেসিসের মধ্যে দেখেছিলাম যে ভাইরাসটা কি করে, কলোনাইজেশন করে, সরি ব্যাকটেরিয়াটা কলোনাইজেশন করে, আর ভাইরাসটা কি করে, রেপ্লিকেশন করে। পরে আমরা দেখতেছি যে প্রোড্রোমাল পিরিয়ড।
প্রোড্রোমাল পিরিয়ড, মানে যখন ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা মোটামুটি একটা সংখ্যায় চলে আসে ডিজিজ প্রডিউস করার মতো, এমন সময় কিছু সিমটম দেখা যায়, যেমন তোমার শরীরে জ্বর আসে, শরীরে ব্যথা ব্যথা লাগে। তো এরকম আরো বিভিন্ন সিমটম আমাদের দেখা যায়, বিভিন্ন সাইন আমাদের দেখা যায়। দেন আছে আমাদের একটা স্টেজ, সেটা হচ্ছে স্পেসিফিক ইলনেস স্টেজ। মানে আগে যে প্রোড্রোমাল পিরিয়ডে তখন তোমার বোঝা যাবে না যে আসলে তোমার কি হয়েছে, বা নির্দিষ্ট কোনো সাইন সিমটম থাকবে না। বাট যখন একটা স্পেসিফিক ইলনেস পিরিয়ডে আসবে, তখন সে এরকম বৈশিষ্ট্য দেখাবে, সে নির্দিষ্ট সিমটম এবং সাইন দেখাবে। একটা রোগের নির্দিষ্ট কিছু সাইন সিমটম থাকে, সেটা তোমরা অবশ্যই জানো বা জেনে থাকতে পারো, যে একটা রোগের নির্দিষ্ট কিছু সাইন সিমটম আছে। সেই স্পেসিফিক ইলনেস পিরিয়ডের সময় সে কি সেই নির্দিষ্ট সাইন সিমটমটা দেখাবে। আর রিকভারি পিরিয়ড, এই রিকভারি পিরিয়ডটার সময় আমাদের শরীরের অনাক্রম্যতা, যেটা আমাদের স্টেজে দেখছিলাম ওইখানে আগেই, যে অনাক্রম্যতা কাজ করে প্রত্যেকটা প্যাথোজেনেসিসের সময়, ব্যাকটেরিয়াল হোক সেটা ভাইরাল হোক, সেই প্যাথোজেনেসিসের সময় আমাদের ইমিউন সিস্টেম কি করে কাজ করে, সেই ইমিউন সিস্টেম কাজ করলে আমাদের সেই রিকভারি পিরিয়ডটা শুরু হয়। বা আমরা কিছু মেডিসিন খাই, মেডিসিন খাওয়ার মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেমটাকে বাড়ায় দিই, যার কারণে সেখানে রিকভারি পিরিয়ডটা তৈরি হয় এবং একটা পার্সন সুস্থ হয়ে ওঠে। সো এই হচ্ছে আমাদের স্টেজেস অফ ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনের কিছু স্টেজ, বা এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেমই। ইনকিউবেশন পিরিয়ড থাকবে, প্রোড্রোমাল পিরিয়ড থাকবে, স্পেসিফিক ইলনেস পিরিয়ড থাকবে, রিকভারি পিরিয়ড থাকবে। সো এটা আশা করি তোমরা হচ্ছে ভালো করে বই থেকে জেনে নিবা। আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম। সো মোড অফ ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন কি ট্রান্সমিশন আমরা দেখছি, ভাইরাস কিভাবে ট্রান্সমিশন হয়, সরি ব্যাকটেরিয়া কিভাবে ট্রান্সমিশন হয়। এখন আমরা দেখবো ভাইরাস কিভাবে ট্রান্সমিশন হয়, কারণ একটু আগে আমরা ভাইরাসের প্যাথোজেনেসিসটা পড়েছি। সো ব্যাকটেরিয়া যেভাবে ট্রান্সমিশন হয়, ভাইরাসও একইভাবেই ট্রান্সমিশন হয়। যেমন হচ্ছে পার্সন টু পার্সন, ভার্টিক্যাল ট্রান্সমিশন, অ্যানিমেল টু হিউম্যান বা নন হিউম্যান টু হিউম্যান, এইভাবে তোমার ট্রান্সমিশন হইতে পারে। পার্সন টু পার্সন, হরাইজন্টাল ট্রান্সমিশন, এটা আগেই বুঝাইছি যে কেন হরাইজন্টাল বলছি এটাকে। আর হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, মাদার টু অফস্প্রিং, এই ট্রান্সমিশনটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলছি। কেন বলছি এটা বলছি আগের। সো এখানে সেম, এখানে একদম সেম, এভাবেই ট্রান্সমিশন হয়। অ্যানিম্যাল টু হিউম্যান ট্রান্সমিশন, এভাবে। সো এখানে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কথাটা আমি একটু বুঝিয়ে দিই। ডিরেক্টলি মানে হচ্ছে যখন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, ভাইরাস একটা প্রাণীর দেহে থাকবে এবং ওই প্রাণীটা সরাসরি তোমাকে কামড় দিবে। যেমন র্যাবিস যে ভাইরাসটা আছে, এই র্যাবিস ভাইরাসটা কুকুরের শরীরে থাকে, সেই কুকুরটাই যদি তোমাকে কামড় দেয়, তাহলে সেটা তোমার ডিরেক্টলি হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে। আবার সেই কুকুরকে মনে করো যে একজন মানে কুকুর একজন মানুষকে কামড় দিছে, সেই মানুষটা আবার সেই মানুষের শরীরেও র্যাবিস করছে, তৈরি হয়েছে। আর সেই মানুষটা যদি আবার তোমাকে হচ্ছে কামড় দেয়, সেটাও হচ্ছে তোমার হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্টের মধ্যে পড়বে। হুম। তো আমরা হচ্ছে, সরি, ওটা ইনডিরেক্ট কন্ট্যাক্টের মধ্যে পড়বে। যে মানুষটা তোমাকে কামড় দিচ্ছে, কারণ র্যাবিসটা আসলে তৈরি হয় মেইনলি কোথায়, সেটা হচ্ছে ইয়াতে, এই কুকুরের শরীরে। So, কুকুর যদি কামড় দেয় তোমাকে, তাহলে ডিরেক্ট, কারণ কুকুরকে মনে করো যে আরেকজনে কামড় খাইছে, যে কামড় খাইয়া ওর শরীরে জলাতঙ্ক তৈরি হয়েছে বা র্যাবিসের ভাইরাস তৈরি হয়েছে, ও আবার অন্যকে কামড় দিল, সেটা হচ্ছে তখন আবার ওটা ইনডিরেক্ট হয়ে যাবে। তাহলে ডিরেক্টটা অবশ্যই বুঝেছো। যেমন হচ্ছে আবার যেমন হচ্ছে ইঁদুরে কামড় দিলে প্লেগ হয়, সেই সেরকম আর কি, সেটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট। আর ইনডিরেক্ট হচ্ছে যেমন একটা ধরো হচ্ছে একটা আহ, ইয়া গরুর শরীরে, একটা গরুর শরীরে তোমার মনে করো যে ম্যালেরিয়া হয়েছে, তো সেই গরুকে হচ্ছে একটা মশা কামড় দিছে, সেই মশার ইয়াতে, তারপর মশার ইয়াতে ওই ইয়া ম্যালেরিয়া জীবাণুটা চলে আসছে। সেই মশাটা যদি আবার আরেকটা মানুষকে কামড়ায়, তখন আবার সেই ম্যালেরিয়ার জীবাণুটা ওই মশা থেকে আবার মানুষে চলে যাবে। সো আসলে হয়েছিল কার, হয়েছিল জিনিসটা কার, হয়েছিল এটা হচ্ছে গরুর, পরে এটাকে মশা মশা নিছে। সো এটাকে মশা নিছে, মশা কামড় দেওয়াতে মশার শরীরে চলে আসছে, তারপর মশা আবার মানুষকে যখন কামড়াইছে, তখন এটা আবার মানুষের কাছে চলে আসছে। সো এটা কিন্তু ডিরেক্ট হয়নি, ডিরেক্ট কিন্তু গরুটা মানুষকে কামড়ায়নি, কামড়াই গেছে হচ্ছে মশাটা। সো এই জন্য এটা হচ্ছে ইনডিরেক্ট কন্টাক্ট। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো দেখি আমাদের পরবর্তীতে কিছু ভাইরাসের মোড অফ ট্রান্সমিশন দেওয়া আছে, যে কিভাবে কোন রুটে তারা ছড়ায়। যেমন রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে হচ্ছে আমাদের কিছু ভাইরাস ছড়ায়, এখানে এটা দেওয়া আছে।
তারপরে হচ্ছে যে আমাদের শ্বসন, এটা শ্বাসক্রিয়ার যে শ্বসন তন্ত্র আছে, শ্বসন তন্ত্রের মাধ্যমে যেই রোগগুলা ছড়ায় এগুলো এখানে দেওয়া আছে। যে ভাইরাসগুলা দিয়া হচ্ছে যে ডিজিজ গুলা ছড়ায় এগুলো সবগুলোর নাম এখানে দেওয়া আছে। যেমন আমাদের সবচেয়ে ভয়াবহ যেটা ছিল, আমাদের যে প্যান্ডেমিকটা ছিল সেটা হচ্ছে সার্স কোভ 2 ভাইরাসের মাধ্যমে আমাদের কোভিড-19, যেটা আমাদের বিশ্বকে নতুনভাবে শিখিয়েছে যে আমাদের কিভাবে আমাদের মেডিকেল সেক্টরে আরো উন্নত হতে হবে, নিজেদেরকে আরো মেডিকেল নলেজে সমৃদ্ধ করতে হবে। কারণ এছাড়া আমরা এগুলা প্রতিহত করতে পারবো না। আল্লাহর ভরসা বা আল্লাহর ইচ্ছা তো অবশ্যই আছে এইখানে, তো সেটা তো সবসময় থাকে। আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক আছে। সো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেই ইয়ার মাধ্যমে যে রোগগুলা হয় সেইগুলা এখানে দেওয়া আছে। তারপর স্কিনের মাধ্যমে কিউটেনিয়াস রুট, কিউটেনিয়াস মানে তো স্কিন, ভেক্টর, যেমন এই যে মশা মাছির মাধ্যমে ছড়ায়, এনিম্যাল বাইট, যেমন হইতেছে আমাদের ইয়া কুকুর, বিড়াল, তারপরে ইঁদুর, এগুলার কামড়ে যায়। তো এগুলার কামড় কোথায় দেয়? স্কিনেই তো, না? এই জন্য স্কিনে এই যে র্যাবিস কুকুরে, তারপরে ডেঙ্গু মশায় কামড় দিলে, এডিস মশা, চিকুনগুনিয়া, তো এইগুলা হচ্ছে এই রোগগুলা তৈরি করে। এর পরবর্তী স্লাইডে আমরা এরকম আরো কিছু আছে, যেমন জেনিটাল ট্র্যাক্ট, আমাদের যে আহ, তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমের জেনিটাল ট্র্যাকের মাধ্যমে আমাদের এই যে এই ভাইরাসগুলা, যেমন এইডস, আমাদের তোমার হচ্ছে আহ, আমাদের যদি হচ্ছে আহ, অনৈতিক সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়, তো তার মাধ্যমে আমাদের এইডস ছড়াতে পারে। সো এটার ক্ষেত্রে খুবই সাবধান থাকবা তোমরা অবশ্যই, কারণ এর কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সো আরো বিভিন্ন ধরনের জেনিটাল হারপিস হয়ে থাকে এর মাধ্যমে। তোমরা এটা অবশ্যই পজ করে এটা পড়ে নিবা যে কিভাবে হচ্ছে আমাদের ছড়ায়, কোন কোন মাধ্যমে, কিভাবে কোন ভাইরাসটা কি ডিজিজ করে, কোন মাধ্যমে ছড়ায়, এগুলো তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবা। আচ্ছা, সো আই থিংক আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।